আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু বাড়ছে, প্রস্তুতি কি আছে? আর বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বিশিষ্ট কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, বিএসএমএমইউ এর রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর শামীম আহমেদ এবং আইইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুস্তাক হোসেন। দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,000-এর বেশি রোগী, মারা গেছেন 125 জন। তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যুর ঘটনা ঘটছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। আক্রান্ত হয়েছেন 5,700 জনের বেশি, মৃত্যু হয়েছে অন্তত 72 জনের। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদাসীনতা এবং দায়িত্বহীনতায় 23 বছরের রেকর্ড ভেঙে গত বছর 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 1,697 জন। বিশেষজ্ঞরা চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা আগের বছরের চেয়ে বেড়ে যাওয়ার শঙ্কা করলেও নেওয়া হচ্ছে না কোনো তেমন উদ্যোগ। ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি গ্রহণে লার্ভা ও মশার ঘনত্ব বুঝতে প্রতি বছর 3 বার জরিপ চালানো হয়। অভিযোগ রয়েছে এবার এখন পর্যন্ত মাত্র 1 বার জরিপ করা হয়নি বর্ষাকালীন জরিপ। সমন্বিত উদ্যোগে প্রতিবেশী ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে সফল হলেও বাংলাদেশের পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগে শুধু ঢাকায় ডেঙ্গুর প্রকোপ থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মশা ওষুধ ছিটানো এবং সচেতনতা বৃদ্ধির মতো নানান পদক্ষেপ নেওয়ার কথা বললেও এর সুফল নেই। বিশেষজ্ঞরা বলছেন মশার উপদ্রব বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার দুর্বলতায় দেশের মৃত্যুও বেড়ে চলেছে। এমন বাস্তবতায় এডিস মশার নিয়ন্ত্রণ, ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যু কমিয়ে আনতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, শুরুতে এবারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। কি ঘটতে যাচ্ছে এবার? আমি প্রথমে আরটিভিকে ধন্যবাদ জানাই। আরটিভি 1 মাস আগেই আমার বক্তব্য দিয়ে প্রচার করেছিল যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। আমরা দেখছি যে আজকে একদিনে 926 জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজকের দিনকার, গতকালের হিসাব যদি আমরা বলি, সেটা আজকের রিপোর্ট এসছে। আজকে একদিনে 926 জন আক্রান্ত। ক্রমাগতই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজকে 6 জন মারা গেছে। আমরা এত আগে থেকে সতর্ক করার পরেও কেন এই পরিস্থিতি হবে, এটি নিয়ে আসলে মাঝে মাঝে হতাশা কাজ করে। সিটি কর্পোরেশন গুলো প্রায় বলে থাকে যে আমরা কাজ করছি। আপনি একটু আগে বলছিলেন যে সচেতনতামূলক কাজ, বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু পদার্থ বিজ্ঞানে আমরা কাজের একটি সংজ্ঞা জেনেছি। বল প্রয়োগের ফলে যদি স্মরণ না হয় তখন সেটাকে কাজ বলে না। তা আমি অনেক কাজই করলাম কিন্তু কোনো ফলাফল আসলো না, তাহলে সেই কাজের আসলে প্রয়োজনীয়তাটা কি? সেই কাজ করে তো আসলে কোনো লাভ হলো না। এখন আজকের এই অনুষ্ঠানটিতে একজন বিশেষজ্ঞ ডাক্তার এবং আমাদের অতি প্রিয় মোস্তাক ভাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, উনি এখানে উপস্থিত আছেন। আমি কীটতত্ত্ববিদ হিসেবে আছি। এখানে আসলে থাকা দরকার ছিল সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ব্যক্তি অবশ্যই এখানে থাকা উচিত ছিল। কারণ যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে সেই কাজগুলোতে তাদের কিন্তু নাগরিকদের কাছে একটি দায়বদ্ধতা থাকার কথা বা থাকা উচিত, যে এই কাজগুলো, যেই দায়িত্ব পালন যারা করে বা যাদের দ্বারা মশা নিয়ন্ত্রণ যাদের দায়িত্ব, অথবা স্বাস্থ্য ব্যবস্থা বা এই ডেঙ্গুর রোগ নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব, তাদের একজন এখানে উপস্থিত থাকলে এই প্রোগ্রামটা আরো সুন্দর হতো। আমরা যে কথাগুলো বলতাম সেই কথাগুলো তারা শুনে হয়তো তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারতো। কারণ গবেষকদের তো এখন কেউ ডাকে না, গবেষকদের কখনোই কোথাও মূল্যায়ন হয়নি। আমরা এত আগে থেকে বলার পরেও, সতর্ক করার পরেও এই পরিস্থিতি কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এখন আমি স্পষ্ট আবার জানাতে চাই যে আগামী দিনগুলোতে এখনো যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হবে। জি, ধন্যবাদ। আপনার কাছে পরে আমি আবার আসবো। ডাক্তার মুস্তাক হোসেন, ডেঙ্গুতে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে বাংলাদেশে, এর কারণ কি? জি, ধন্যবাদ। একটা জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আপনারা আলোচনা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হার, যদি সঠিকভাবে বলি, অর্থাৎ রোগী অনুপাতে মৃত্যুর সংখ্যাটা বাংলাদেশে সবচাইতে বেশি।
এর বিভিন্ন কারণ আছে, দূরবর্তী কারণে নাই বা গেলাম। আমি স্বাস্থ্য বিষয়ে কথা বলি যে আমাদের দেশে ডেঙ্গির চিকিৎসা কিন্তু আহ, আছে, অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, নার্স রয়েছে, হাসপাতাল রয়েছে এবং চিকিৎসা সরঞ্জামাদিও রয়েছে। কিন্তু এগুলো বিকেন্দ্রীকৃত নয়, সঠিকভাবে সংগঠিত করে যে যদি আমরা প্রান্তিক পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য ভিত্তিক পরিকল্পনাটা করতাম। অর্থাৎ আমরা কোভিডের সময় যেটা দেখেছি যে পরীক্ষার সুবিধাটা, ডেঙ্গু পরীক্ষার সরকারি একটা হার আছে, সেই হারটা হচ্ছে অনেক কম টাকা, প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক টাকা বেশি নেয় তারা। কাজে এটা যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড অফিসে, ওয়ার্ড কাউন্সিলর অফিস বা অন্য যে কোনো অফিস হোক, সরকারি পর্যায়ে অন্তত রক্ত সংগ্রহ করার ব্যবস্থা থাকতো এবং কোভিডের মতো যে ফলাফলটা SMS এর মাধ্যমে দেওয়া হতো, তাহলে রোগীর সংখ্যা শনাক্ত হতো বেশি, কিন্তু মৃত্যুটা কমে যেত। কারণ যারা প্রান্তিক মানুষ তারা কিন্তু পয়সা এবং সময় দুটোর অভাবে তারা বড় বড় হাসপাতালে গিয়ে সরকারি রেটে পরীক্ষা করতে পারছে না। তারপরে যাতায়াত ভাড়ার বিষয়টা তো আছেই। সেটা হলে কিন্তু আমরা গুরুতর হওয়ার আগেই যারা ডেঙ্গু শনাক্ত হতো তারা সাবধান হয়ে যেত। এটা হচ্ছে একটা যে প্রান্তিক পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য ভিত্তিক ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা এবং তাদেরকে নানাভাবে সহায়তা করা। এটা কিন্তু গ্রামাঞ্চলে প্রান্তিক কাঠামো আছে, কিন্তু সেখানে উপযুক্ত জনবল বা এই ব্যবস্থাগুলো নেই। শহরাঞ্চলে সবকিছুই আছে, জনবলও আছে, যন্ত্রপাতিও আছে, সব কিন্তু বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে সীমাবদ্ধ। সেটা কিন্তু প্রান্তিক পর্যায়ে কোনো কাঠামো নেই। দ্বিতীয় হচ্ছে যারা ডেঙ্গি শনাক্ত হবে তাদের মধ্যে হয়তো এখন তাদের অবস্থা খুব গুরুতর না, কিন্তু তাদের বয়সটাই ঝুঁকিপূর্ণ, যেমন শিশু, বয়স্ক মানুষ, কিংবা গর্ভবতী নারী, কিংবা যারা দীর্ঘদিন ডায়াবেটিস ভুগছেন, ব্লাড প্রেশার আছে, ডায়ালাইসিস করতে হয় কিডনিতে বা ক্যান্সারের ওষুধ নিচ্ছেন, তাদের ডেঙ্গু শনাক্ত হওয়া মাত্রই তাদেরকে কিন্তু হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত। সেজন্য মাধ্যমিক পর্যায়ের হাসপাতাল ফ্যাসিলিটিস, যেমন গ্রামাঞ্চলে জেলা হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতাল, এটা সেখানে রাখা উচিত। সেখানে চিকিৎসক এবং নার্সের তত্ত্বাবধানে, স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে সে থাকবে, তাকে নিয়মিত পরিচর্যা করা হবে এবং এতে অধিকাংশ ভালো হয়ে যাবে। যারা গুরুতর হবে তাদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জটিল রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে, সেখানে নেওয়া যাবে। তাহলে দেখা যাবে যে একদিকে আমরা রোগী শনাক্ত বেশি হলেও গুরুতর রোগীর সংখ্যা কমে আসছে এবং হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে মেঝেতে রেখে যতই ভালো ডাক্তার হোক, যত ভালো আমাদের চিকিৎসা সরঞ্জাম থাকুক না কেন, এই রোগীর সেবা দেওয়া সম্ভব না। কাজে এইভাবে চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারতাম এবং যেখানে বিকেন্দ্রীকৃত কাঠামো আছে তাকে উপযুক্ত লজিস্টিক দিয়ে করতে পারতাম, তাহলে মৃত্যুর সংখ্যা অবশ্যই, আমি বলি যে 1/3 কমে আনা সম্ভব 1-2 মাসের ভিতরেই। এটা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের, তাদের এই ডেঙ্গুর রোগীটা প্রতি বছর হচ্ছে, এটাকে গতানুগতিক ভাবে মোকাবেলা করে গতানুগতিক পন্থায় কিন্তু এটা হবে না। ডায়রিয়া রোগীকে যেভাবে আমরা সব ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা করি, ডায়রিয়া আসে চলে যায়, এটা কিন্তু সেরকম হচ্ছে না, মৃত্যু হচ্ছে। যেটা মৃত্যুটা আমরা ঠেকাতে পারি, যেই মৃত্যুটা আমরা ঠেকাতে পারি, সেই মৃত্যু হওয়াটা কিন্তু দুঃখজনক। তারপরে দূরবর্তী বিষয় তো আছে যে মশক নিয়ন্ত্রণের কাজটা যদি আমরা করি জনসম্পৃক্ত করে, আজকে স্থানীয় সরকারগুলো ফুলি ফাংশনাল না, ছাত্রগণ অভ্যুত্থানের কারণে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, মেয়ররা তাদের দায়িত্বে নেই, কাউন্সিলররা আছেন তাদের একটা বড় অংশ দায়িত্বে আসছেন না। কিন্তু জনসম্পৃক্ত ভাবে মশক নিয়ন্ত্রণের যে কাজটা, এই যে ছাত্রগণ অভ্যুত্থানে অংশীদার ছাত্র তরুণরা, তাদেরকে কিন্তু কাজে লাগানো যায়। তারা কিন্তু দেশের কাজ করতে চান। তাদেরকে স্বল্পস্থায়ী ট্রেনিং দিয়ে যাদের পড়াশোনা এই মুহূর্তে তারা স্পেয়ার করতে পারবে স্কুল টাইম বা কলেজ টাইম, বিশ্ববিদ্যালয় টাইমের পরে, তাদেরকে কিন্তু কাজে লাগানো যায়। একটা বিরাট আমাদের সম্ভাবনার জায়গা রয়েছে। এটা জি, হচ্ছে তাদেরকে কাজে লাগানো যায়। আমরা এগুলো নিয়ে আপনার কাছে পরে আমি আবার আসবো। অধ্যাপক ডক্টর শামীম আহমেদ, ডেঙ্গুর লক্ষণগুলো আসলে কি? সিজনাল জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য করার উপায়টা কি? কারণ আমরা কিন্তু খুব কনফিউজ হই এবং সবার মধ্যে একটা বড় ধরনের সিদ্ধান্তের সমস্যা তৈরি হয় যে আসলে ডেঙ্গু না সিজনাল জ্বর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আরটিভিকে ধন্যবাদ যে তারা এরকম একটা অনুষ্ঠান করছে যাতে করে আমাদের জনসাধারণ সচেতন হতে পারে। ডেঙ্গু যেটা জ্বর হয় এটা কিন্তু অন্যান্য ভাইরাস জনিত যে জ্বর সেরকমই হয়, তবে কয়েকটা জিনিস, যে জ্বর অনেক সময় 104 পর্যন্ত হতে পারে তীব্রতার দিক থেকে, আর গা ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং শরীর দুর্বল হয়ে যাওয়া,
এগুলি আপনার অন্যান্য ভাইরাস জনিত জ্বরেও হয়, কিন্তু বেসিক্যালি এই যে ব্যথা, গা ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা এবং তীব্র জ্বর, এটা দিয়েই কিন্তু আমরা প্রথম সাসপেক্ট করি যে এটা ডেঙ্গু হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ডেঙ্গু সারা বছর হয়, কিন্তু বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি কারো এরকম জ্বর এবং এরকম উপসর্গ থাকে, আমরা ধরে নিতে পারি যে এটা ডেঙ্গু। কিন্তু অন্যান্য ভাইরাস জনিত জ্বর থেকে ডেঙ্গুকে শুধুমাত্র ক্লিনিক্যালি আলাদা করা খুবই দুষ্কর। অনেকে ভাবেন যে জাস্ট আমরা দেখেই হয়তো ধারণা করব, আসলে সেরকম হয় না। এই জন্য দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসা এবং পরীক্ষা নিরীক্ষা করে এইটা যে ডেঙ্গু, এখন তো একদিন দুদিনেও পরীক্ষা করে ধরা যায়, এটা জরুরি। মুশতাক স্যার যেটা বললেন যে ব্যবস্থাপনা, এখানে হয় কি, কিছু পেশেন্ট দেরিতে আসে, বিশেষ করে শিশু, বয়স্ক যারা দেরিতে আসলে যেটা হয় সেটা হচ্ছে, যখন হেমোরেজিক ফিভার অথবা প্লাজমা লিকেজ হয়, তখন কিন্তু চিকিৎসকের আর কিছু করার থাকে না। সাপোর্টিভ চিকিৎসা বা অন্যান্য চিকিৎসা দিয়েও দেখা যায় রোগীকে আর বাঁচানো যায় না। এই জন্য মৃত্যুর হার কমানো যদি আমরা চেষ্টা করি, তাহলে শুরুতেই এই জ্বরের রোগী, গা ব্যথা, দুর্বলতা, তাদেরকে হসপিটাল অথবা চিকিৎসকের সংস্পর্শে নিয়ে আসা এবং সেখান থেকে যারা খারাপ তাদেরকে ভর্তি করা, যারা ভালো তাদের ভর্তি লাগবে না। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডেঙ্গু এখন চিকিৎসা আমাদের দেশে চমৎকার হয়, কিন্তু এটা হচ্ছে সময়ের ব্যাপার। যত দ্রুত আনবো ভালো, যত দেরিতে আমরা এটা রোগটা ধরবো, তত আমাদের আরো কমপ্লিকেশনের সম্ভাবনা থেকে যায়। জি, ধন্যবাদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। অভিযোগ রয়েছে এবার সরকারিভাবে যথাযথ জরিপ করা হয়নি। এই জরিপ কতখানি গুরুত্বপূর্ণ এবং জরিপ না করা হলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পদক্ষেপ আসলে নেওয়া হবে কিসের ভিত্তিতে? ধন্যবাদ আপনাকে। আসলে জরিপটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই জরিপটি নিয়মিতই করি। প্রতিদিনই আমাদের একটি টিম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যায়। প্রয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের টিম কাজ করে। কিন্তু আমাদের মাত্র একটি টিম কাজ করে প্রতিদিন। 2 জনের একটি টিম প্রতিদিন কাজ করে, যেটি আমরা আমাদের গবেষণার স্বার্থে করি। এবং এটি কেন করা প্রয়োজন? কারণ এখানে থেকে আমরা মসকিটো ডেনসিটি, যে লার্ভাল ডেনসিটি, অ্যাডাল্ট ডেনসিটি, মসকিটো ডাইভার্সিটি, মসকিটোর সিজনাল প্যাটার্ন কোন দিকে যাচ্ছে, এবং এটা থেকে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করতে পারি। আমরা আগাম বলতে পারি যে ডেঙ্গু পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যেতে পারে। আর এই কারণে স্বাস্থ্য অধিদপ্তর এই কাজটি করে থাকতেন এর আগে। প্রায় প্রতি বছরই 3টি জরিপ স্বাস্থ্য অধিদপ্তর বড় আকারে করত, কিন্তু এবছর এই জরিপটা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের এই জরিপের ফলাফল থেকে এবং আমাদের এই গবেষণা জরিপের ফলাফল থেকে আমরা একটি ফরকাস্টিং করতে পারি, এবং যেসব জায়গাতে মসকিটো ডেনসিটি বা এডিস মশার ডেনসিটি বেশি, সেই সব জায়গার ঠিকানাগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। সেই অনুযায়ী সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থাপনা করে থাকে। সে কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি জানেন যে উন্নত দেশগুলোতে আসলে মসকিটো সার্ভিলেন্স ইজ আ প্রায়োরিটি, ফার্স্ট ওয়ান। আমরা যে সমন্বিত মশক ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্টের যে কথাটি বলি, সেখানে কয়েকটি কম্পোনেন্ট আছে। একটি, তার মধ্যে প্রথম কম্পোনেন্ট হচ্ছে সার্ভিলেন্স। মশাকে যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, শত্রুর বর্তমান পরিস্থিতি কেমন সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে শত্রুকে ব্যবস্থাপনা করাটা বেশ কঠিন। সেজন্য এই সার্ভিলেন্স বা জরিপ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়ে অনেক বিভ্রান্তি রয়ে গেছে, বিশেষ করে প্লাটলেট কমে যাওয়া, রক্ত দেওয়া ইত্যাদি। ডেঙ্গু আক্রান্ত রোগীদের যদি আপনি পরামর্শ দেন যে কতক্ষণ পর্যন্ত বাসায় চিকিৎসা নেওয়ার সুযোগ থাকে এবং কখন হাসপাতালে যেতে হবে, কখন হাসপাতালে যাওয়া উচিত, আর প্লাটলেটটা আসলে মানে কখন প্লাটলেট দিতে হয়, কখন এটার প্রয়োজন? ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে প্ল্যাটলেট নিয়ে এক ধরনের হিস্টেরিয়াতে আমাদের দেশে অনেকে ভুগে থাকেন। আসলে ক্লাসিক্যাল ডেঙ্গু প্লাস হেমোরেজিক ডেঙ্গু, এগুলি হচ্ছে আমরা আলাদা করি। ধরেন একজন ডেঙ্গু আক্রান্ত রোগী,
ওনার জ্বর, গা ব্যথা, ওনার প্লাটিলেট কমে গেলেন এবং এই প্লাটিলেট 50,000। ওনার কিন্তু এই যে প্লাটিলেট কমে গেল, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে এই প্লাটিলেটটা 1-2 দিন পরে কিন্তু আবার দেখা যাবে উপরের দিকে উঠে গেছে। এবং ওনার প্লাটিলেট যদি 10,000ও হয়, ভয় পাওয়ার কিছু নাই, এটা উপরে উঠবে যদি না ওনার কোনো কমপ্লিকেশন, র্যাশ বা রক্তপাত হওয়া এইরকম কোনো ফিচার না থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ক্লাসিক্যাল জ্বর, গা ব্যথা বা দুর্বলতার সাথে ব্লাড টেস্ট করে প্লাটিলেট কমা মানেই এই না যে আমাকে প্লাটিলেট বা ব্লাড দিতে হবে। তাহলে কিছু সমস্যা থাকে, উপসর্গ থাকে, যেগুলি হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। যেমন পেটে ব্যথা, বমি হওয়া, প্রচন্ড অবসন্ন হয়ে যাওয়া, ব্লিডিং, গাম বা পায়খানা অথবা অন্যান্য জায়গা থেকে খুব ব্লিডিং হচ্ছে, এরকম যদি ফিচার থাকে, অজ্ঞান হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই হসপিটালে নিতে হবে এবং হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। অনেক সময় দেখা যায় এইসব রোগীদের পেটে বা ফুসফুসে পানি পর্যন্ত জমে যায়, এগুলি হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। কিন্তু স্বাভাবিক রোগী শুধুমাত্র জ্বর, গা ব্যথা, অবসাদ, তার জন্য হসপিটালে ভর্তি হওয়ারও দরকার নাই, প্লাটিলেট দেওয়ারও দরকার নাই। সুতরাং কমপ্লিকেশন হলে প্লাটিলেট, এরকম সিভিয়ারিটি হলে প্লাটিলেট যখন কমে যাবে, কিন্তু নর্মালি প্লাটিলেট কমা মানে শেষ না। এই প্লাটিলেট 1-2 দিন পর আবার আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এবং ভয় পাওয়ার কিছু নেই। আমাদের নর্মাল 1.5 লাখ থেকে 3.5 লাখ 4 লাখ পর্যন্ত প্লাটিলেট থাকে। অনেকে 70-80 হাজার দেখে ঘাবড়ে যান যে আমি মনে হয় শেষ হয়ে গেলাম। আসলে ওইভাবে চিন্তা করার কারণ নাই। যদি প্লাটিলেট কমে যায়, আপনি চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু অহেতুক টেনশনে ভুগবেন না। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর কবিরুল বাশা। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ে এসছে, আর বাংলাদেশ ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর কারণ কি এবং নিয়ন্ত্রণে আনার সুযোগ কতখানি আছে বলে আপনি মনে করেন? আমরা শুনবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু বাড়ছে, প্রস্তুতি কি আছে? আমরা ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর কবিরুল বাশা, আপনার কাছে বিরতির পূর্বে যে ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আর বাংলাদেশ ক্রমাগত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এর কারণ কি এবং নিয়ন্ত্রণে আনার সুযোগ কতখানি আছে, করণীয়টাই বাকি? আমি একটি একদম নেগেটিভ কথা বলতে চাই। আমি মনে করি যে ডেঙ্গু নিয়ন্ত্রণ হচ্ছে না শুধুমাত্র সদিচ্ছার কারণে, ইচ্ছা না থাকার কারণে। আমি ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি মডেল প্রস্তাব করেছি। এই মডেলটির মধ্যে বিস্তারিত বর্ণনা আছে এবং এটি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার এই মডেলটি আমি সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, 2 জন মেয়র, এইদের সবার কাছে আমি এটি সরবরাহ করেছিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলেছি, যদি আমার মডেলটি আপনারা বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। যদিও অন্যান্য দেশ পারে, তাহলে আমরা কেন পারবো না? কারণ আমাদের দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাজেট যে খুব কম তা কিন্তু নয়। আমাদের যে প্রক্রিয়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণটা করা দরকার, সেই প্রক্রিয়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণটা হচ্ছে না। মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ এই দুটিকে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। প্রথম, আমরা কিউলেক্স মশা, যেই মশাটি সবচেয়ে বেশি বাংলাদেশে, সেই মশাটার সঙ্গে আমরা ডেঙ্গুর যে বাহক এডিস মশা বা ডেঙ্গু নিয়ন্ত্রণটাকে এক করে ফেলেছি। এক করা যাবে না, এটিকে সম্পূর্ণরূপে আগে আলাদা করতে হবে। কারণ আমাদের মস্তিষ্ক থেকে বের করতে হবে যে মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ এক নয়। মশা নিয়ন্ত্রণ, হ্যাঁ, মশাবাহিত রোগ ডেঙ্গু, কিন্তু এডিস মশাকে নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি, কিউলেক্স মশার নিয়ন্ত্রণ পদ্ধতি এক নয়। যদি আমরা একই অস্ত্র দিয়ে দুটি পতঙ্গকে মারতে চাই তাহলে হবে না। দুটি পতঙ্গের চরিত্র, দুটি পতঙ্গের আবাসস্থল, দুইটি পতঙ্গের প্রজনন, দুইটি পতঙ্গের ব্যবস্থাপনা সম্পূর্ণই আলাদা। এই এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আলাদা করে সাজাতে হবে এবং এটি সারা বছর ব্যাপী চলমান রাখতে হবে। এবং মশা নিয়ন্ত্রণ, যেটা কিউলেক্স মশা আমরা বলি, শীতের কালে যেটা বেড়ে যায়, সেটিকে আলাদা করতে হবে। এবং এডিস মশা নিয়ন্ত্রণের জন্য বা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা প্রোগ্রাম আমাদেরকে তৈরি করতে হবে,
এবং তারা শুধুমাত্র এই ডেঙ্গু নিয়ন্ত্রণেই কাজ করবে। এটিকে কারো না কারো চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এবং চ্যালেঞ্জ নিয়ে বলতে হবে যে আমি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে চাই এবং আমি করে দেখাবো। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মুশতাক হোসেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য খাতের প্রস্তুতি আসলে কতখানি সন্তোষজনক দিচ্ছে? চ্যালেঞ্জ আসলে কোথায় 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 ঘাটতি রয়ে গেছে? জি, ধন্যবাদ। আপনি যদি বলেন যে আমাদের ডাক্তাররা প্রস্তুত কিনা, আমাদের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত কিনা, সেগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় আছে। যেটা আমি বললাম যে এটাকে মানে অর্গানাইজেশন, মানে এটাকে সাংগঠনিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট যেখানে দরকার যেখানে যেটা দরকার সেখানে কিন্তু সেটা নেই। আমরা মোটের উপরে হিসাবটা ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, যে আমি একজন রোগীকে চিকিৎসা করছি, কতজন রোগীকে চিকিৎসা করছি ইত্যাদি, এই পরিসংখ্যান দিয়ে আমরা তৃপ্ত থাকছি। এটা একজন ইন্ডিভিজুয়াল বা একজন রোগী বিশেষের কোনো আমরা কতটুকু করলাম এটা কিন্তু এখানে বড় হিসাব না। আমরা মৃত্যু কমাতে পারলাম কিনা, রোগীদেরকে আমরা রোগীর সংখ্যা কমাতে পারলাম কিনা, এগুলো কিন্তু এই ইন্ডিকেটর বা এই নির্দেশকগুলোর ভিত্তিতে যদি করি আমরা কিন্তু অনেক অগোছালো অবস্থায় আছি। আর দৃষ্টিভঙ্গিটা হতে হবে জনস্বাস্থ্য ভিত্তিক। শুধুমাত্র একজন রোগীর চিকিৎসা এক্সেলেন্স সেটা আমাদের আছে, আমি অবশ্যই আছে, এবং অভিজ্ঞ ডাক্তার আমাদের আছে, কিন্তু আমাদেরকে জনস্বাস্থ্য ভিত্তিক পরিকল্পনা এবং সমন্বিত পরিকল্পনা, এন্টোমোলজিস্ট, এপিডেমিওলজিস্ট, চিকিৎসক, সমাজকর্মী সব একসাথে একটা কেন্দ্রে যদি আমরা কাজ না করি, আমি কবিরুল ভাইয়ের সাথে আমি একমত, তাহলে কিন্তু হবে না। আমরা যার যার জায়গায় তৃপ্ত আছি, যে যারা সিটি কর্পোরেশন আমরা এতগুলো মশার কেমিক্যাল ছড়িয়েছি, আমরা এতগুলো লোকদেরকে ইয়ে করেছি, কিন্তু আমরা তো ফলাফল দেখতে চাই। আমরা বাংলাদেশে সেই পাকিস্তান আমলে খুব ভালোভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। ম্যালেরিয়া এরকম একটা প্রাণঘাতী রোগ ছিল। সেই ম্যালেরিয়া যদি আমরা ওই সময়ে আমাদের ওই সময়ের যে জনবল এবং ওই সময়কার জ্ঞান নিয়ে সফলভাবে আমরা নির্মূল করতে পারি, আমরা ডেঙ্গি কেন পারবো না? দরকার হচ্ছে, আমি মনে করি যে, যেটা আমি কবিরুল ভাইয়ের সাথে সুর মিলে বলতে চাই, যে একটা দৃঢ়বদ্ধ রাজনৈতিক অঙ্গীকার, যারা পলিসি মেকার তারা অঙ্গীকার করবেন যে আমরা আগামী 5 বছরের মধ্যে ডেঙ্গুকে নির্মূল করবো। কলকাতা শহর কিংবা যেসব শহর এগুলো নিয়ন্ত্রণ করেছে, আমাদের মতোই দেশ, আমাদের মতোই আবহাওয়া, আমাদের মতোই জলবায়ু, তারা ওইভাবে একটা অঙ্গীকার নিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করেছে। কাজে একটা কর্তৃপক্ষ দরকার। স্বাস্থ্য বিভাগ কিছু কাজ করছে, স্বাস্থ্য বিভাগের মধ্যে আবার সেখানে জনস্বাস্থ্য ভিত্তিক দৃষ্টিভঙ্গি নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধুমাত্র বড় বড় সিটি কর্পোরেশনে কাজ করছে। ডেঙ্গি কিন্তু এডিস মশা সারা দেশে ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র সিটি কর্পোরেশন নয়, আমাদের পৌরসভা থেকে শুরু করে গ্রামাঞ্চলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদকেও কিন্তু সম্পৃক্ত করতে হবে। সারা দেশে একসঙ্গে যদি আমরা এডিস মশা নিয়ন্ত্রণে কাজ না করি, তবে সেখানে অবশ্যই জরিপের ফলাফল ভিত্তিতে যেখানে এখন এডিস মশার ঘনত্বটা বেশি, লার্ভা বেশি, সেখানে আমাদের সবচেয়ে আগে কাজ করতে হবে। এই জন্য জরিপটা খুব ইম্পর্টেন্ট। হয়তো বিভিন্ন নিয়ম কানুনের বেড়াজালে পড়ার কারণে স্বাস্থ্য অধিদপ্তর করতে পারছে না। এই যে নিয়ম কানুনের বেড়াজাল রয়েছে, এটা ভাঙতে পারে কে? কর্তৃপক্ষের রাজনৈতিক সদিচ্ছা, পলিসি মেকারদের রাজনৈতিক সদিচ্ছা, যে আমরা নিয়ম কানুন যা আছে আমরা ঠিক করে ফেলবো। না হলে তো যারা নিচে কাজ করছেন তারা তো অনিয়মের ভয়ে তারা আবার যদি মামলা খান, এই জন্য তারা করতে যাচ্ছেন না। এখানে আজকেও আমার সাথে কথা হয়েছে, আমি একটা মিটিং এ ছিলাম স্বাস্থ্য অধিদপ্তরে, তারা বললেন যে বিভিন্ন অপারেশন প্ল্যান বা বিভিন্ন নানা রকম জটিলতা আছে, সেটি এখন তো একটা ট্রানজিশন সময়, কেউ ঝুঁকি নিয়ে আগ বাড়িয়ে কাজ করতে চাইছেন না। এই পরিবেশটা কিন্তু নিশ্চিত করতে পারে সর্বোচ্চ পর্যায়ে থেকে, যে আমরা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। আমরা এখানে কোনো রকম মানে নিয়ম কানুনের দোহাই দিয়ে যেন আমরা নিজেকে কাজ থেকে বিরত না রাখি। কাজে এই সমন্বিত প্রচেষ্টা যদি করি এবং সফলভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মডেলটা যদি আমরা কাজে লাগাই, নিশ্চয়ই আমরা সফল হব। সফল না হওয়ার তো কোনো কারণ দেখি না। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। ধারণা করা হচ্ছে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়বে। তো এই সংখ্যা আমলে রেখে চিকিৎসা খাতে কি ধরনের প্রস্তুতি থাকা দরকার বলে আপনি মনে করেন? আসলে শুরুতেই যে কথাটা বলা হলো, যে এইখানে আসলে কর্তৃপক্ষ যারা এই জনস্বাস্থ্য ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের থাকা উচিত ছিল। কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটা হলো ইন্ডিভিজুয়াল পেশেন্ট বা আমার হসপিটালে, কিন্তু সারা বাংলাদেশে কি হচ্ছে এইটা কিন্তু ওনারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কারণ হচ্ছে হসপিটালের বেড কত, ওনাদের ক্যাপাসিটি কত, কোথায় কোথায় ওনারা এই
টেস্ট গুলি পৌঁছে দিতে পারবেন, এটা কিন্তু ওনাদের নখদর্পণে থাকার কথা। ধরুন কারো অ্যাপেন্ডিক্স হয়েছে, একজন ভালো সার্জন এটা কেটে ফেলেই হয়ে গেল, কিন্তু ডেঙ্গু এমন কমপ্লিকেটেড একটা বিষয় যে এটা শুধুমাত্র একজন চিকিৎসকের উপর সবসময় নির্ভর করে না, এটা প্রিভেন্টেবল। এবং গোড়া থেকেই যদি এই ম্যানেজমেন্ট গুলি না করা হয়, দীর্ঘমেয়াদী প্ল্যান করে যদি না চলা হয়, সে সময়ে শুধুমাত্র চিকিৎসক যে আমার রোগী উনি চিকিৎসা করতে পারলেন না, এটা কিন্তু আসলে বেচারার উপর জাস্ট এটা একটা অপবাদ। আমাদের দেশের চিকিৎসকরা ইন্ডিভিজুয়ালি একজন ডেঙ্গু পেশেন্ট একে চিকিৎসার ব্যাপারে যথেষ্ট যথেষ্ট অভিজ্ঞ, এবং এই কয় বছরে শুধুমাত্র আমাদের চিকিৎসক না, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান বা যারা ব্লাডে কাজ করেন, প্রত্যেকেই কিন্তু বুঝে গেছেন যে কার কি করতে হবে। এবং প্রথম দিকে যখন ডেঙ্গু আসতো তখন কিন্তু একটা হ্যাফাজার্ড অবস্থা ছিল চিকিৎসা ব্যবস্থাপত্র। এখন আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে কোন ধরনের ফ্লুইড দিতে হবে, কখন টেস্ট করাতে হবে, কোন টেস্ট কিভাবে, সব আমাদের একদম প্ল্যান মাফিক আছে। সুতরাং একটা পেশেন্ট যদি হসপিটালে আসে, আমরা এই পেশেন্টকে চিকিৎসা দেওয়ার ব্যাপারে জুনিয়র থেকে সিনিয়র প্রত্যেকেই অভিজ্ঞ, এবং আমরা প্রত্যেকেই জানি যে কি করতে হবে। কিন্তু ওই যে বললাম যে সমন্বিত যে প্রসেসটা, আর ডেঙ্গু কিন্তু দেখেন ঘুরে ঘুরে আসে, প্রতি বছর আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে ডেঙ্গু শুধুমাত্র রোগ না, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, রাজনীতির বিষয়। এইবার দেখেন সেপ্টেম্বরে, আপনি বললেন অক্টোবরে কেমন হবে, যে গরম সেপ্টেম্বরে এখন পরে প্রতিদিন ভ্যাপসা গরম, এবং দেখেন যেরকম হিউমিডিটি, এই গরম এবং হিউমিডিটিতে কিন্তু ডেঙ্গু আরো বেড়ে যায়। যেভাবে বৃষ্টিটা পড়ে, হঠাৎ করে বৃষ্টি পড়ে, মনে হয় সব ধুয়ে মুছে যাবে, মাঝখানে নাই আবার আসে। তার মানে হলো আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এই জলবায়ু পরিবর্তন তো এমনি এমনি হয় না, বিভিন্ন দেশের অনেক ফ্যাক্টর আছে, তার জন্য হয়। তাহলে এইটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদেরকে সমন্বিত একটা পদক্ষেপ নিতে হবে। এবং আমি বলবো যে এটা হচ্ছে একটা পলিটিক্যাল কমিটমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে, এরকম যখন এন্ডেমিক কোনো ডিজিজ বা যখন এপিডেমিক হয়, দেখা যাচ্ছে ইউরোপে যখনই কোনো টার্ময়েল হতো, বিপ্লব বিদ্রোহ যেটাই বলেন, এইসব টার্ময়েলের মধ্যে দেখা যেত যে প্লেগ বা অন্যান্য রোগ ছড়িয়ে গেছে বেশি। যেহেতু বাংলাদেশে এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই ঠিক মতো কাজ করছে না, বিশেষ করে সিটি কর্পোরেশন গুলি, আমার মনে হয় এই সমস্যাটা আমাদেরকে একটু ভোগাবে। অক্টোবরে আবার যদি এই ধারা অব্যাহত থাকে, ডেঙ্গু কিন্তু ছোঁয়াচে রোগ না, কিন্তু ডেঙ্গু রোগীকে যদি মশা কামড়ায়, সে কিন্তু সুস্থ মানুষকে কামড়ালে ডেঙ্গু হবে। এই মশাটা মারবে কে? এটা তো আমার আপনার যেটা ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করি, কিন্তু লার্জ স্কেলে সিটি কর্পোরেশন সেটা তো ওইভাবে হচ্ছে না। সুতরাং অক্টোবর যদি আসে, যদি এই তাপমাত্রা এরকমই থাকে, যদি তাপমাত্রা কমে যায় তাহলে সেটা ভালো, প্রকোপ কমবে। কিন্তু যদি আমরা দেখি অক্টোবরেও এরকম গরম, এরকম আর্দ্রতা এবং একইভাবে চলছে, তাহলে কিন্তু যে পেশেন্ট গুলি, এদেরকে মশা কামড়ালে আবার সুস্থ মানুষ যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে বাড়বে। তবে যদি আমরা একটু সচেতন হই, ব্যক্তি লেভেল থেকে রাষ্ট্রীয় লেভেল পর্যন্ত যার যার অবস্থান থেকে, তাহলে এটাকে আমরা ঠিক মতো ট্যাকেল করতে পারবো। তবে চিকিৎসার ব্যাপারে আমি যেটা বলবো, জনগণ যারা শুনছেন, যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনা ডেঙ্গুর আন্তর্জাতিক মানের, এখানে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনাকে একটু দ্রুত আগে আসতে হবে, যখন কমপ্লিকেশন হয়ে যায় তখন আসলে কিন্তু মৃত্যুর হার বেড়ে যায়। এই জন্য ডেঙ্গু রোগী, বিশেষ করে যারা শিশু, যারা বয়স্ক, এবং যাদের কমপ্লিকেশন, ডায়াবেটিস, কিডনি রোগী, প্রেগনেন্ট মহিলা, এরকম যারা আছেন, তারা কিন্তু যখনই দেখবেন যে ডেঙ্গু প্লাস দু একটা অ্যালার্মিং সাইন, র্যাশ উঠে গেছে, রক্ত যাচ্ছে, বমি হচ্ছে খুব বেশি, ডায়রিয়া, সাথে সাথে ডক্টরের পরামর্শ নেবেন। এইখানে কিন্তু খুব ভালো চিকিৎসা হয়। এখানে আরেকটা জিনিস, আমরা চিকিৎসা বলতে কিন্তু মিন করছি এখন যে সরকারি ব্যবস্থাপনা, কিন্তু বাস্তবতা হলো আমাদের এখানে কিন্তু বেসরকারি অনেক হসপিটাল, অনেক ক্লিনিক, এটা কিন্তু আমরা কখনো গোনায় ধরি না। আমাদেরকে সচেতন হতে হবে। কিন্তু একটা জিনিস, প্রতি বছর ডেঙ্গু সিজনে আমরা এই ডেঙ্গু নিয়ে কথা বলবো, এটা যেন না হয়
কলকাতা যে মডেলে ভালো ফল দিয়েছে, ঠিক একই মডেল অনুসরণ করলে আমাদের এখানেও, এবং যদি শক্ত একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, এবং সর্বোপরি সারা বিশ্বে যে বৈশ্বিক ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেখানেও যদি আমরা কথা বলি, তাহলে আমার মনে হয় সবাই মিলে, দেশীয় এবং আন্তর্জাতিক এবং ডক্টর এবং পলিসি মেকার সবাই মিলে যদি আমরা কাজ করি, এখানে কীটতত্ত্ববিদ আছেন, এপিডেমিওলজিস্ট আছেন, সবাই মিলে, এটা একটা জনস্বাস্থ্য সম্পর্কিত, এখানে প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে, এবং নাগরিকেরও কিন্তু ভয়েস রেজ করতে হবে, বলতে হবে যে মশা মারার সিস্টেম কোথায় গেল, কেন প্রতি বছর আমাদের ডেঙ্গু হয়, এটা নিয়ে কিন্তু প্ল্যাকার্ড নিয়ে প্রেস ক্লাবে দাঁড়াতে হবে। তাহলে আমার মনে হয়, তবে আমি জি আমার বলতে আমরা যথেষ্ট অভিজ্ঞ এবং প্রিপেয়ার্ড এই ডেঙ্গু ব্যবস্থাপনার জন্য। এখন আর সেই আগের সমস্যা নাই, এখন আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ডাক্তার মুস্তাক হোসেন, দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় কি, আপনার পরামর্শ শুনতে চাই। আপনার পরামর্শ শুনে আমরা আজকে আলোচনা শেষ করব। আমাদের পরামর্শ হচ্ছে যে ইন্ডিভিজুয়াল রোগীর চিকিৎসায় আমরা ঘাটতি নেই, পিছিয়ে নেই। এখন স্বাস্থ্য বিভাগের যারা নীতি নির্ধারক আছেন, স্থানীয় সরকার নীতি নির্ধারক আছেন, এবং অন্য যারা আছে তাদের একত্রে বসা দরকার। এখন সমন্বয় করবার জন্য সর্বোচ্চ পর্যায়ে 2 মন্ত্রণালয়ের চাইতে মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিতে পারেন, আর প্রশাসনিকভাবে ক্যাবিনেট ডিভিশন উদ্যোগ নিতে পারে। আমাদের কোভিড মহামারী, বিশ্বমারী মোকাবেলার অভিজ্ঞতা তো আমাদের রয়েছে, এবং সেখান থেকে একটা সমন্বিত কাজ করে আমরা যদি আগাই, এবং স্বাস্থ্য ব্যবস্থার যে আমি বললাম, এখানে কিন্তু সিদ্ধান্ত বিষয়, যেখানে যেখানে ডেঙ্গু রোগী এখন পাওয়া যাচ্ছে, হয়তো জরিপটা এখানে নেই, কিন্তু রোগীর তথ্য আমাদের আছে। যেখান থেকে রোগী বেশি আসছে, যেখানে রোগী মৃত্যুবরণ করছে, সেই এলাকাতে আমরা মশক নিয়ন্ত্রণ এবং নতুন করে রোগী খুঁজবার জন্য আমাদের সেখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওখানকার মানুষের রক্ত পরীক্ষা করা দরকার, বা ক্লিনিক্যালি পরীক্ষা করা দরকার। তাহলে ওখান থেকে রোগী শনাক্ত করে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করি, রোগী কমে যাবে, মশক নিয়ন্ত্রণ হবে, এবং পাশাপাশি ওই মডেলে সারা দেশে আমাদের কাজটা করতে হবে। দরকার হচ্ছে এখানে সম্পদের যোগান দেওয়া এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জনবলকে ঠিক কাজে লাগানো, এবং জনসম্পৃক্ত কাজ করবার জন্য আজকে সিটি কর্পোরেশন বা কাউন্সিলের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা আমরা পূরণ করতে পারি স্বেচ্ছাসেবক দিয়ে, এবং এই স্বেচ্ছাসেবকদের মনে হয় এখন পাওয়া অভাব হবে না। আমি বলেছি আগে, ছাত্র গণঅভ্যুত্থানের পরে ছাত্র তরুণরা দেশের কাজ করতে যাচ্ছেন, তাকে যদি আমরা কাজে লাগাই, নিশ্চয়ই তারা এটা আমাদেরকে একসাথে কাজ করে আমরা পরিস্থিতি উন্নতি করতে পারবো। দরকার একসাথে বসে একটা নেতৃত্ব এবং সমন্বিত একটা কেন্দ্র, ইনস্টিটিউট, ম্যালেরিয়া ইনস্টিটিউটের মতো ইনস্টিটিউট হত্যা করা সম্ভব হবে না রাতারাতি, কিন্তু একটা সমন্বিত কেন্দ্র থাকা দরকার, যার নেতৃত্ব দেবেন একজন ঊর্ধ্বতন উপদেষ্টা, কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজে করতে পারেন, বা কাউকে নতুন করে দায়িত্ব গ্রহণ করে দিতে পারেন। নিশ্চয়ই আমরা একসঙ্গে যদি কাজ করি, আমরা ফলাফল বিশেষ করে মৃত্যুর হারটা কিন্তু আমরা দ্রুতই এই বছরই কমাতে পারবো। মশক নিয়ন্ত্রণটা হয়তো আমাদের 2-3 বছর লাগতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, যথাযথ উদ্যোগের অভাবে একদিকে দেশে এডিস মশার ঘনত্ব বাড়ছে, অন্যদিকে সচেতনতার অভাবে আক্রান্ত রোগী যথাসময়ে চিকিৎসার আওতায় আসছে না। এতে আক্রান্ত এবং মৃত্যু দুটাই বাড়ছে। আজকে আলোচকরা যেমনটি বলছিলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে মশার ধরন চিহ্নিত করতে সার্ভিলেন্স বা জরিপ পরিচালনা করে পরিকল্পনা সাজাতে হবে, সম্মিলিত উদ্যোগ নিতে হবে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আন্তরিক হতে হবে, মশা নিয়ন্ত্রণে নিয়মিত মানসম্পন্ন ওষুধ ছিটাতে হবে, পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণামূলক উদ্যোগ নিতে হবে, ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে জনগণকে জানাতে হবে, ডেঙ্গু স্টেট এবং চিকিৎসার সুযোগ অবহিত করতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।